আসসালামু আলাইকুম। আবারও চলে এলাম একটি ভ্রমণ ভিডিও নিয়ে। এটা জামালপুর সদরে আমার যে এক্সপিরিয়েন্স ছিল সেটার ভিডিও। এক্সপিরিয়েন্সটা একেবারে রিসেন্ট না, কিছুটা আগের। তো আমি মূলত গিয়েছিলাম, যেমনটা এখানে দেখছেন যে নকশিকাঁথার কাজ হচ্ছে। জামালপুর জেলা নকশিকাঁথার জন্য বিখ্যাত বাংলাদেশের মধ্যে, এবং এখানে অত্যন্ত ভালো মানের নকশিকাঁথার কাজ হয়। বিভিন্ন গ্রামের যে গৃহিণীরা আছেন, বিশেষ করে গৃহিণীরা, তারপরে তরুণীরা, এমনকি কিশোরীরাও এই কাজের সাথে জড়িত থাকে। তারা স্কুলের পরে কাজগুলো করে। গৃহিণীরা ঘরের কাজ শেষে বাড়তি আয়ের জন্য এই কাজগুলো করে থাকে, এবং আড়ং, বিশেষত আড়ং এখানে এই কাজগুলো তত্ত্বাবধান করে বিভিন্নভাবে। যেমন একটা টিনের ঘর দেখলেন, এই টিনে দেখবেন আর কি, এখন যে ঘরটাতে কাজ হচ্ছে এটাও এই ঘরটাই আর কি, বাইরে থেকে ছবি আছে একটা। তো এরকম টিনের শেড করে দেওয়া থাকে। কেউ কেউ নিজের বাড়িটাই ভাড়া দিয়েছে আড়ংকে, কোথাও কোথাও আড়ং করে দিয়েছে, যেখানে বিভিন্ন নারীরা এসে বাচ্চা কাচ্চা রেখেও, বাচ্চা কাচ্চার থাকা খাওয়ার ব্যবস্থাও আছে এখানে, তারা খাবার নিয়ে আসে বাড়ি থেকে। তো এখানে সারাদিন কাজ টাজ করে আবার চলে যায়। 9 to 5 অফিসের মতন একটা ব্যাপার। তো আমি গিয়েছিলাম অফিসের কাজে এখানটাতে। আর এটা শেষ করেই আমি চলে যাই জামালপুর সদর থেকে আরাউন্ড বোধহয় 15-20 কিলোমিটার দূরে যে মেলান্দহ উপজেলা আছে, সেটার ঝাউগড়া ইউনিয়নের কাপারসাটিয়া গ্রামে গান্ধী আশ্রম দেখতে। মানে অফিসের কাজ তো করেছি 2 দিন, তো আমার মূল লক্ষ্য ছিল এক গান্ধী আশ্রমটা ঘুরে দেখা। গান্ধী আশ্রম, এটা গান্ধীজি ওনার আদর্শেই প্রতিষ্ঠিত ছিল। 1934 সালে আশ্রমটা এখানে প্রতিষ্ঠা করা হয়। এটা প্রতিষ্ঠা করেন জামালপুর, তৎকালীন যে জামালপুর মহকুমা ছিল 1934 সাল, মানে তখনও ব্রিটিশ আমল চলছে। তো তৎকালীন জামালপুর মহকুমার যে কংগ্রেসের সম্পাদক ছিলেন একজন কৃষক নেতা নাসির উদ্দিন সরকার, উনি এই আশ্রমটি প্রতিষ্ঠা করেন। তার জ্যেষ্ঠ কন্যা রাজিয়া খাতুন ছিলেন এর প্রতিষ্ঠাতা পরিচালক। তো গান্ধীজি কখনো এক্স্যাক্টলি জামালপুরে বা এই অঞ্চলের মধ্যে আসেননি, বাট ওনার যে অহিংস আন্দোলন, যে সত্যাগ্রহ আন্দোলন ছিল, সেটার আদর্শেই আশ্রমটি প্রতিষ্ঠা করা হয় এখানে। একই সাথে মূলত যে কাজগুলো করা হতো সেটা ছিল হচ্ছে খাদি কাপড় বোনা, যেটা অবভিয়াসলি গান্ধীজির যে আদর্শ ছিল সেগুলোর মূল ছিল খাদি কাপড় বা দেশি পণ্য। সেই সাথে ছিল শিক্ষা কার্যক্রম, পাঠাগার ছিল, স্বাবলম্বন দেওয়ার জন্য বা স্বাবলম্বী করে তোলার জন্য বিভিন্ন ব্যবস্থা ছিল। কারুশিল্প ছিল, যেটা আজও জামালপুর এলাকার একটা আইডেন্টিটি। শরীরচর্চার ব্যবস্থা ছিল, বৃক্ষরোপণের কর্মসূচি ছিল, স্বাস্থ্যসেবা সহ বিভিন্ন ধরনের কর্মসূচি এখানে পালিত হতো। তো 1948 সালে বারবার হামলা এবং আক্রমণ চালিয়ে তৎকালীন যে পাকিস্তানি শাসক চক্র ছিল, তারা এই আশ্রমের বহু স্থাপনা গুঁড়িয়ে দেয়, এবং শুধু যে তাদের অফিস বিল্ডিংটা ছিল সেটাই সে সময় টিকে ছিল। আর এই আশ্রমটা যখন প্রায় বন্ধই হয়ে যায়, সেই আশ্রমটাকে আবার নতুন করে পুনর্জাগরণ বলতে যা বোঝায়, সেটাকে পুনর্জাগরিত করেন নাসিরউদ্দিন সরকারের নাতি হিল্লোল সরকার। হিল্লোল সরকারের সাথে আমার কিছুক্ষণ কথা বলার সৌভাগ্য হয় ওই দিন, যেটা এই ভিডিওর শেষ দিকে আমি তুলে ধরেছি। যাদের আগ্রহ আছে অনুগ্রহ করে দেখে নেবেন। তো হিল্লোল সরকার এবং উৎপল কান্তি ধর নামের এক ব্যক্তি সহ এলাকার বিভিন্ন স্তরের মানুষ এই আশ্রমটিকে আবার পুনর্জাগরিত করেন। বর্তমানে হিল্লোল সরকার এর পরিচালনার দায়িত্বে আছেন, এবং একটি ট্রাস্টি বোর্ডের মাধ্যমে এটি পরিচালিত হয়। এখানে ছোট একটা গেস্ট হাউসও আছে, আগে থেকে বলে গেলে থাকা যায়, এবং বলে দিলে ওনারা খাবারের ব্যবস্থা করে দেন। আবার বর্ষাকালে যে নদীর সাথে, এটার নিচু অঞ্চল বলে, ওই জায়গাটুকু নিচু বলে আর কি, নদীর সাথে কানেকশন হয়ে যায়, এবং বন্যার কারণে বেশ কিছু দূর পর্যন্ত পানি উঠে যায়। তখন মেন সড়ক দিয়ে না যেয়ে নৌপথে এখানে আসার ব্যবস্থা আছে। আবার ঠিক একদম যেখানে থাকার ব্যবস্থা, এর সামনে মাছও উঠে আসে। ও তো অত্যন্ত সুন্দর নিরিবিলি একটা জায়গা। আবার এটা ঠিক পাশেই, আচ্ছা, মূলত যেটা এই কথাটুকু আগে বলা জরুরি, যেটা হচ্ছে যে অফিস ঘরটা যেটা টিকে ছিল, সেই অফিস ঘরটাতে সেই সময়ের মহাত্মা গান্ধীর বিভিন্ন কার্যক্রমের ছবি ও অন্যান্য তথ্য দিয়ে এই জিনিসটা সাজানো হয়েছে। এখানে ভারতবর্ষের যে ব্রিটিশ পূর্ব বা ব্রিটিশ পরবর্তী তৎকালীন পাকিস্তান, এই সময়কালের বিভিন্ন
সময়ের গান্ধীজির জীবনে বিভিন্ন গুরুত্বপূর্ণ মুহূর্তের বেশ কিছু ছবি বিবরণ সহ দেওয়া আছে, একটা চরকাও আছে, আবার মুক্তিযুদ্ধের কিছু কিছু নিদর্শনও এর মধ্যে আছে। ঠিক এটার পাশেই আবার গড়ে তোলা হয়েছে মুক্তি সংগ্রাম জাদুঘর, যেটা একটা দোতলা জাদুঘর। দোতলায় ঠিক কী আছে আমি বলতে পারবো না, আমি যেটা জেনেছিলাম যে থাকা খাওয়ার ক্যাফেটেরিয়া বা থাকার ব্যবস্থা কিছু আছে। মূল জাদুঘরটা নিচতলাতেই, যার মধ্যে বীর সশস্ত্রদের ছবি আছে, পাশে আছে মুজিব সামথিং টু ডু উইথ শেখ মুজিব, আমার এক্স্যাক্টলি শব্দটা মনে নেই। তো ওনাকে আপনারা দেখছেন অলরেডি ভিডিওতে, তো ওনাকে কেন্দ্র করে একটা সাইট সাজানো হয়েছে। তো এই জায়গাটাতে, এই জাদুঘরটাতে গিয়ে আমি বেশ অবাক হয়ে যাই, কারণ এই জাদুঘরটা একেবারে মানে এত ডিটেলস আছে এখানে, এত ছবি আছে এখানে, আমি আশা করিনি। এটাতে মূলত প্রথম থেকে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে যে খেতাবপ্রাপ্ত যে মুক্তিযোদ্ধারা আছেন, সেই বীর মুক্তিযোদ্ধাদের নামের তালিকা করা আছে বেশ বড় বড় কয়েকটা বোর্ডে। এরপরে তথ্য সংবলিত বোর্ড আছে বেশ কয়েকটা। মুক্তিযুদ্ধের সময় যে 11 নম্বর সেক্টর ছিল এই এলাকার, সে জামালপুর টাঙ্গাইল অঞ্চলের মুক্তিযুদ্ধের সংক্ষিপ্ত ইতিহাস তুলে ধরা আছে। বাংলার একদম অনেক আগে থেকে, নবাব আমল থেকে এখানের ইতিহাস ও ঐতিহ্যের বিভিন্ন তথ্য, বিভিন্ন স্মৃতিচিহ্ন তুলে ধরা আছে। এখানে প্রচুর ছবি আছে, প্রচুর তথ্য আছে। শিক্ষার জন্য আদর্শ একটা জায়গা এই জাদুঘরটা। আমার এত ভালো লেগেছিল, কিন্তু আমার হাতে সময় খুব কম ছিল, না হলে আমি হয়তো এখানে একটা রাত থেকে আরো ভালোভাবে দেখতাম। থাকার খরচ এটা 1-2 বছর আগে, তো তখন 1002 ছিল। তখনও পাশের যে রাস্তাটা, ওটার কাজ চলছিল, যার কারণে যাতায়াত একটু কঠিন ছিল। বাট এখন রাস্তা সুন্দর হয়ে গেছে, সো এখন অনায়াসে জামালপুর সদর থেকে যাতায়াত করা সম্ভব। এই জাদুঘরে নবাব মীর কাসিম, নবাব সিরাজউদ্দৌলার ইতিহাস আছে, সন্ন্যাসী ফকির বিদ্রোহ সহ টিপু পাগলের নেতৃত্বে ময়মনসিংহ অঞ্চলের যে পাগলপন্থীদের বিদ্রোহ ছিল সেটার ইতিহাস পর্যন্ত এখানে আছে। আর এর ভিতরে আরো একটা ইজি চেয়ার, বঙ্গবন্ধুকে নিয়ে যেই সাইডটুকু ডেডিকেট করে সাজানো হয়েছে, সেখানে এত ছবি আছে ওনার ছোটবেলা থেকে শুরু করে একদম মানে মুক্তিযুদ্ধের যে চেতনা বা মুক্তিযুদ্ধের যে ঘোষণা, এগুলো সব কিছু সহ অনেক কিছু আছে। একটা সুন্দর ইজি চেয়ারও আছে। আমি 100% শিওর না যেটা অরিজিনাল কিনা, মানে যেটা উনি ব্যবহার করতেন, হয়তো বা কখনো করেছেন, বাট এটা ওনার চেয়ার হিসেবে ওখানে রাখা আছে। সো ইট ইজ এ ভেরি গুড প্লেস, এবং এটা আমার মতে প্রত্যেকের যে দেখা উচিত। থাকার জন্য ওই এলাকাতে, এটা কিন্তু জামালপুর শহর থেকে দূরে এবং অ্যাকচুয়ালি একটা গ্রামের মধ্যে, এবং খুব সুন্দর গ্রামটা, আমার ভীষণ ভালো লেগেছিল। গ্রামের মধ্যে এত সুন্দর ব্যবস্থা করে রেখেছেন, আপনারা নিশ্চয়ই ছবিতে দেখতে পাচ্ছেন, ছবিতে ভিডিওতে দেখতেই পাচ্ছেন। তো ওইখানে যাওয়ার পরে ওখানে থাকা যাবে, ওখানে খাওয়ার ব্যবস্থা আছে। আর যারা ওখানটায় থাকতে না চাচ্ছেন, কারণ জামালপুর সদরেও আরও দেখার জিনিস আছে, যেগুলো আমি পরে ভিডিওতে তুলে ধরবো ইনশাল্লাহ। তো জামালপুরেও থাকার জন্য মোটামুটি ভালো মানের হোটেল আছে, একেবারে আহামরি কিছু না থাকলেও চলবে এরকম ভালো হোটেল সেখানেও আছে। আবার এই যে মুক্তি সংগ্রাম যে জাদুঘরটা দেখছেন, এখানে পাঠাগারের ব্যবস্থাও আছে, যেখানে বেশ কিছু দুর্লভ বইয়ের একটা সংগ্রহ আছে। সো আপনাদের যাদেরই সময় হবে একবার অন্তত গান্ধী আশ্রমটা দেখে আসবেন। আমার তো ইচ্ছা আছে, যদি আল্লাহ চায় আমি ইনশাল্লাহ আবারও যাব। আর এর পরের ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিও কিন্তু এখনও শেষ হয়নি, এরপরে হিল্লোল সরকারের সাথে আমার যে কথা হয়েছিল সেটুকু এখানে তুলে ধরেছি। তো এ পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ। যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তো অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ। আমার নাম হিল্লোল সরকার। এই যে গান্ধী আশ্রম এবং মুক্তি সংগ্রাম জাদুঘর, এটির আমি নির্বাহী পরিচালক। এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়েছিল 1934 সালে। মহাত্মা গান্ধীর যে অহিংস আন্দোলন, সত্যাগ্রহ আন্দোলন, তার পথরেখা ধরেই এই প্রতিষ্ঠানের জন্ম, এবং এটা প্রতিষ্ঠা করেছিলেন এই অঞ্চলের কৃষক আন্দোলনের নেতা, ব্রিটিশ আন্দোলনের নেতা নাসির সরকার। উনি গান্ধী আশ্রম প্রতিষ্ঠা করেছিলেন, এবং এই গান্ধী আশ্রমের কর্মসূচি ছিল তখন যে এই সমাজ পরিবর্তন এবং সমাজকে বদলে দেওয়া, মানুষকে শিক্ষিত করা, স্বদেশ প্রেমে উদ্বুদ্ধ করা,
এবং আত্মনির্ভরশীল হয়। এটা ছিল গান্ধী আশ্রমের মূল মানে কর্মকাণ্ড। এটা ভালোভাবে চলছিল, কিন্তু যখন এই পাকিস্তানের যে ইংরেজদের যে চক্রান্তের ফলে এবং ধর্মের ভিত্তিতে যে দুটি দেশের জন্ম হয়, পাকিস্তান ভারত, তখনই পাকিস্তানের জন্ম মধ্যেই এই গান্ধী আশ্রমকে ভেঙে দেওয়া হয়। এবং এটি ভেঙে দেয় মুসলিম লীগের লোকজন এবং পাকিস্তানের শাসক চক্র। এবং নাসির সরকারকে তারা বলেছিল যে তুমি মুসলমান হয়ে মুসলিমে জয়েন করো। উনি এই পাকিস্তানকে মেনে নেন। তিনি অসম্প্রদায়িক চেতনার মানুষ ছিলেন এবং আজীবনই এটা করেছেন এবং বন্ধ হয়ে যায় এই আশ্রম 1934 সালে। 2007-এ জাতিসংঘ যখন মহাত্মা গান্ধীর জন্মদিন 2রা অক্টোবরকে আন্তর্জাতিক অহিংসা দিবস ঘোষণা করলেন, সেখান থেকেই আমরা আবার এই এলাকার মানুষকে নিয়ে পারিবারিক উদ্যোগে ছোট্ট একটি ট্রাস্টি বোর্ডের মাধ্যমে আমরা আবার নতুন করে যাত্রা শুরু করি, এই ইতিহাসটা করি। যেহেতু এটি ইতিহাসের একটি স্থান এবং আমাদের এই যে নাসির সরকারের বাড়িটি এটা ঐতিহাসিক জায়গা বলে স্থান পেয়েছে ইতিমধ্যে, যেখানে ব্রিটিশ আমলে, পাকিস্তান আমলে এবং 71 মহান মুক্তিযুদ্ধের সময় বহু কর্মকাণ্ড হয়েছে। এবং সেই ইতিহাসের সূত্র ধরেই আমরা এখানে একটি জাদুঘর করেছি, সেটি হচ্ছে মুক্তি সংগ্রাম জাদুঘর, যেখানে ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে আমাদের পাকিস্তান বিরোধী আন্দোলন, সর্বোপরি আমাদের যে 71 মহান মুক্তিযুদ্ধের ইতিহাস, তথ্য উপাত্ত আলোকচিত্র আমরা তুলে ধরছি এখানে নতুন প্রজন্মের সন্তানদের জন্য। এবং নতুন প্রজন্মের সন্তানরা এখানে আসে, তারা সেই ইতিহাসের চেতনায়, মুক্তিযুদ্ধের চেতনায় তারা আলোকিত হচ্ছে। এটি হচ্ছে আমাদের কর্ম। গান্ধীজিকে এখানে নিজে যখন এসেছিলেন কোনো না, গান্ধীজি এখানে আসেননি, আচ্ছা, ওকে। তার আসা হয়নি, কিন্তু গান্ধীর যে আদর্শ উনি প্রণীত হয়েছিলেন নাসির সরকার এবং তার মেয়ে বিপ্লবী রাজিয়া জি, তারা দুজনেই গান্ধীর সাথে তাদের যোগাযোগ ছিল। গান্ধীজি ময়মনসিংহ এসেছিলেন, নোয়াখালীতে 1946-এ উনি দাঙ্গা থামাতে এসেছিলেন 120 দিন, কিন্তু এখানে তার আসা হয়নি। 48-এ তো তাকে নজরুল ইউনিভার্সিটি মেরে ফেলে দিলেন এবং দেড় পরে তার আসা হয়। ধন্যবাদ। আমি একটু ওই সাইডে একটু ভিডিও নিয়ে যাচ্ছি। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। খাবার দাবারও আমরা অর্ডার দিয়ে যাই। এখান থেকেই আপনারা রান্না করে দিয়ে দেন। কেমন খরচ হয় থাকার? আমরা ওইটা প্রতিদিন করেছি 2000 টাকা। প্রতি রুম 2000 টাকা। আচ্ছা আচ্ছা। ব্রেকফাস্টটা ফ্রি আছে। এই রাস্তাটা কতদিন দেওয়া হতে পারে বলে মনে হয়? আর মাস হয়। ওকে। মানে এত সুন্দর পরিবেশ এখানে অনায়াসেই মানে এমনি এসে থাকা যাবে। আমরা এখানে দুটা কাজ করি, সেটা হলো যে একটা যেমন আমরা এটা নিজে গড়েছি প্রতিষ্ঠান, জি, আর একটা হচ্ছে যেটা আমাদের প্রতিদিনটা বৈশ্বিক ব্যাপারটা আমরা যেটা দেখি, এটা আমরা নষ্ট করতে চাই। যে এখানে এক এক ঋতুতে এক এক ধরনের বৈচিত্র্য রং, কখনো শীতকালে আসবে দেখবেন হলুদ, সবুজ, কখনো বন্যায় পানি চলে আসে। এগুলি যারা দর্শনার্থী আসে তারা জন্য শেষ দিকে পানি চলে মানে পানিটা কতদূর উঠে? এই পর্যন্ত পানিটা উঠে? ঘাটে এর থেকে 1-2 ফিট নিচে থাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওই নদীর সাথে কানেকশন, মানে নীল নদীর সাথে মিলে হয়ে যায়। সাপ টাপের কোনো ভয় নেই? আচ্ছা, ওগুলো নাই। মানে আরো মাস ছয়েকের আগে রাস্তা এইবার তো মনে হয় বন্যা হলে সমস্যা হয়ে যাবে, মানে কারণ মাঝের রাস্তাটা নষ্ট হয়ে যাবে। ও আচ্ছা, নৌকায় আসে। থ্যাংক ইউ। আমি তো ওই সাইডটা আরেকবার